এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে এক পুরনো বন্ধুর ডাকে তিন বন্ধু পাড়ি দেয় কলকাতা থেকে সুদূর দিল্লি এবং সেখানে আবিষ্কার করে ফেলে ভিন্ন স্বাদের সমাহার থেকে শুরু করে এই শহরের আনাচে কানাচে লুকিয়ে থাকা নানান ইতিহাসের অমূল্য গল্প। চলুন শুরু করা যাক। এই সফর শুরু হয়েছিল কলকাতার সেই আইকনিক হলুদ ট্যাক্সিতে চড়ে। সকাল সকাল আমরা তিন বন্ধু বেরিয়ে পড়েছিলাম আমাদের আরও এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে দিল্লির উদ্দেশ্যে। নিচ দিয়ে বয়ে চলেছিল গঙ্গা আর ওপর দিয়ে আমরা এগিয়ে চলেছিলাম ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে একটি, এই হাওড়া স্টেশনের দিকে। হাওড়া খেচা মুখটা দেখা স্টেশনে পা রাখতেই যেন এক অন্য জগৎ। চারিদিকে যেন মানুষের সমুদ্র, আর তার মধ্যে লাউডস্পিকারে বাজতে থাকা ট্রেনের অবিরাম ঘোষণা। এসবের মধ্যেই দাঁড়িয়েছিল আমাদের হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস, যা একদম যথাসময় ছাড়ে হাওড়া স্টেশন দিয়ে। এবং ট্রেন ছাড়ার কিছু পরে দিয়ে দেওয়া হয় আমাদের ব্রেকফাস্ট, যাতে ছিল ব্রেড, বাটার, ডিমের অমলেট, যা খুব সুস্বাদু বা লোভনীয় না হলেও ছিল কাজ চালিয়ে নেবার মতো। এরপর খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমাদের চোখ যায় বাইরের দিকে এবং আমরা বুঝলাম যে কেমন যেন পাল্টে গেছে। দুরন্ত এক্সপ্রেসে খুব দুরন্ত গতিতেই পাল্টে গেছে আমাদের চারপাশের দৃশ্য। যতদূর চোখ যায় শুধু খোলা মাঠ আর সবুজের সমারোহ। ঝাড়খণ্ডের বর্ডার পার হতেই দেখা মেলে দূরে মাথা উঁচু করে থাকা ছোট ছোট পাহাড় আর পাথুরে জমি। ধূসর পাহাড়ের বুক চিরে যখন ট্রেনটা বাঁক নেয়, মনে হয় যেন কোনো সিনেমার দৃশ্য চলছে। জানালার বাইরে এরকমই প্রকৃতির রূপ দেখতে দেখতে কখন যেন কেটে যায় সময়, আর তার সাথেই চলে আসে আমাদের লাঞ্চ, যাতে ছিল ভাত, ডাল, রুটি, মাংস ইত্যাদি। লাঞ্চ সেরে আমরা আবারও যথারীতি মন দিয়েছিলাম বাইরের প্রকৃতির এই দৃশ্যগুলোকে উপভোগ করতে, যা সত্যিই আমাদের এই সফরের শুরুটাকে করে তুলেছিল আরও অনেক বেশি মনোমুগ্ধকর। ধীরে ধীরে বয়ে যায় বেলা এবং পড়ন্ত বিকেলে চারপাশ হয়ে ওঠে আরও বেশি উজ্জ্বল। আর এভাবেই দারুণ আনন্দের সাথে নানান হাসি ঠাট্টার মাঝে আমরা কাটিয়ে ফেলেছিলাম একটি রাত। পরদিন সকালে চোখ খুলতেই আমাদের হতে হয়েছিল দারুণভাবে অবাক, কারণ চারিদিক ছিল কুয়াশায় ঢাকা। প্রায় কিছুই দেখা যায় না বললেও চলে। এরই মধ্যে চোখে পড়ে যায় কিছু বিরল দৃশ্য।
এরপর বেলা বাড়তে থাকলে সূর্যদেব সহায় হন এবং আমাদের দুরন্ত এক্সপ্রেস আবারও ফিরে আসে তার পুরনো দুরন্ত গতিতে। এবং এভাবেই কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাই নিউ দিল্লি স্টেশন। সেখান থেকে একটি অটো রিজার্ভ করে আমরা এগোতে থাকি প্রীতমপুরার দিকে। मैं अपनी लाइफ में बिहार, बंगाल, उड़ीसा, अच्छा आसाम, गुवाहाटी, मद्रास सब घूम के आया हूँ। कोई भोसड़ी मेरे जैसा नहीं मिला। यार मेरे जैसा मिल गया ना दिल्ली में आके मिल गया। हाँ। এবং এই অটো চালকই আমাদের দায়িত্ব নিয়ে নেন আমাদের বন্ধুর ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য। এভাবেই দিল্লির ট্রাফিক পেরিয়ে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে। এরপর আমরা আবারও নিজেদের ও ক্যামেরার ব্যাটারি চার্জ করে বেরিয়ে পড়ি এই প্রীতমপুরারই আশপাশটা ঘুরে দেখার জন্য। এবং এই আশপাশটা ঘুরতে ঘুরতেই আমরা খুঁজে নিই একের পর এক খাবারের সন্ধান। কেমন খেতে? Best taste on price. এটা কি খাচ্ছিস ভাই একটু বলে দে। This is called এটা একটা বার্গার, যার ভিতরে প্যাটিটা আছে শুধু আলু আলু দিয়ে তৈরি প্যাটি আছে। তো বেসিক্যালি ইট ইজ আলু প্যাটি বার্গার, নট গুড। তার সাথে একটা লাল চাটনি, একটা গ্রিন Green চাটনি চাটনি। দিয়েছে। খারাপ লাগে না, ভেতরটা ক্রাঞ্চি লাগছে। 30 টাকা নাকি? 30 টাকা, অনলি 30 টাকা, বেশ ভালোই। আস্তা নিমকির সাথে আলুর তরকারি, একটু ঝোল ঝোল করে, একটু কাঁচা পেঁয়াজ, ভালোই লাগছে। সোয়া চাপটাকে একটু সস মেয়োনিজ দিয়ে মাখিয়ে, চাট মশলা দিয়ে নাকি একটু ভেজে নিয়েছে কেটে কেটে, তারপর মাখিয়ে দিতে খারাপ লাগছে না, একদম ক্রাঞ্চি। আর এভাবেই আশপাশটা ঘুরতে ঘুরতে কখন আমাদের অজান্তেই কেটে যায় অনেকটা সময়। এবং এভাবেই আমরা কাটিয়ে ফেলেছিলাম দিল্লিতে আরেকটি রাত। পরদিন সকালটা আমরা শুরু করেছিলাম এরকম কিছু লোভনীয় খাবারের সাথে, যা ছিল সত্যি সুস্বাদু এবং দারুণভাবে প্রশংসনীয়। ভাটুরাটা বেশ সুন্দর, ফ্লাফি ভাটুরা, এই যে একদম গরম গরম, ভেতরে স্টাফ থাকছে, আবার ধনে পাতাটা তো আবার ভালো। ঠিক আছে, ট্রাই করি। কিরকম খেতে? অসাধারণ, একদম অসাধারণ, অসাধারণ সুপার লাগছে, একদম সুপার খেতে লাগছে, সুপার। একদম সুপার। বাহ, কি হয়েছে? एक और फुलका लगा दीजिए। एक एक लगा दीजिए। আমাদের সকালের পেট পুজো শেষে আমরা আবারও এগিয়ে চলি আমাদের এই দিনের
গন্তব্য লালকেল্লার উদ্দেশ্যে, এবং দিল্লির এই মেট্রো পরিষেবা উপভোগ করা ছিল আমাদের অন্যতম উদ্দেশ্য। প্রীতমপুরা মেট্রো স্টেশন থেকে মেট্রোয় চাপার পর থেকেই বেশ ভালোভাবেই উপভোগ করা যাচ্ছিল দিল্লির এই গতিময় জীবনটাকে। এবং এই মেট্রো পরিষেবা উপভোগ করতে করতে আমরা সরাসরি পৌঁছে গিয়েছিলাম ইতিহাসের কেন্দ্রবিন্দু লাল কেল্লা। এই লাল কেল্লার বিশাল লাহোরি গেটের সামনে যখন এসে দাঁড়াই, মনে হয় এক অদ্ভুত টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাওয়া হচ্ছে। মুঘল সম্রাটদের তৈরি এই কেল্লা শুধু লাল বেলে পাথরের দেওয়াল ছিল না, বরং এটি ছিল গোটা মুঘল সাম্রাজ্যের ক্ষমতার প্রতীক। ভিতরে ঢুকতেই চোখে পড়ল চত্তা বাজার, যেখানে একসময় রাজ পরিবারের নারীদের জন্য মখমল আর গয়নাগাটি বিক্রি হতো। এরপর আমরা চলে যাই দেওয়ানি আমের দিকে, যেখানে সম্রাট সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতেন এবং এখানেই একসময় শোভা পেত বিখ্যাত ময়ূর সিংহাসনের। এবং ঠিক এর পাশেই রাজকীয় ও বিশেষ আলোচনার জন্য জায়গা ছিল দেওয়ানি খাস, যার ভিতরের কারুকার্য দেখে সত্যিই অবাক হতে হয় এবং যা ছিল চোখে লেগে থাকার মতো। দেওয়ানি আম, দেওয়ানি খাস এসব পেরিয়ে আমরা প্রবেশ করি লালকেল্লার ভেতরে থাকা মিউজিয়াম চত্বরে।
যেন এক টুকরো ইতিহাস সাজিয়ে রাখা হয়েছিল এখানে। বিভিন্ন গ্যালারিতে রাখা হয়েছিল মুঘল আমলের চিত্রকর্ম, প্রাচীন পাণ্ডুলিপি এবং নানান ধরনের নিদর্শন, যা আমাদের সত্যি আশ্চর্য করছিল বারবার। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন অতীতের সময়যাত্রী হয়ে উঠেছি। এবং পরন্ত বিকেলে আমরা সেখান থেকে চলে যাই দিল্লির অন্যতম নিদর্শন জামা মসজিদের দিকে। বিশালাকার এই মসজিদ যেন মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এর বিশাল প্রাঙ্গণ, সুউচ্চ মিনার আর গম্বুজের কারুকার্য সত্যি ছিল মুগ্ধ করার মতো। এই জামা মসজিদের ভিতরে দাঁড়িয়ে চারপাশের কোলাহলপূর্ণ পরিবেশের দিকে তাকালে বোঝা যায় দিল্লির প্রকৃত রূপ। সন্ধ্যের সময় জামা মসজিদের চারপাশ যেন এক অন্য রূপ নিয়ে নেয়। আজানের পবিত্র ধ্বনি শেষে যখন মসজিদ চত্বর শান্ত হয়ে আসে, তখন আশপাশের এলাকায় জ্বলে ওঠে আলোর রোশনাই আর ভরে ওঠে খাবারের গন্ধে। এরপর আমরা ফিরে যাই আবার দিল্লির অন্যতম প্রাণবন্ত এবং ব্যস্ততম এলাকা চাঁদনি চক। রিকশার জটলা, মানুষের ভিড় আর বাতাসে ভেসে থাকা হরেক রকমের খাবারের গন্ধ। এবং এভাবেই সকাল থেকে ঘুরতে ঘুরতে কখন যেন কেটে যায় আমাদের সারাটা দিন, এবং এভাবেই কাটিয়ে ফেলি আমরা দিল্লিতে আরেকটি রাত। পরদিন সকালে যথাস্থানে ব্রেকফাস্ট সেরে আমরা আবারও বেরিয়ে পড়ি এবং পৌঁছে যাই দিল্লির এবং ইতিহাসের অন্যতম নিদর্শন যন্তর মন্তর। মহারাজা জয়সিংহের তৈরি এই স্থানটি শুধুমাত্র একটি মানমন্দির নয়, এটি ছিল বৈজ্ঞানিক আবিষ্কারের এক জীবন্ত দলিল। এর ভেতর প্রবেশ মাত্রই মনে হয় আপনি যেন অতীতের এক বিশাল সময়যন্ত্রের ভেতর রয়েছে। এর সুউচ্চ দেওয়াল এবং নিখুঁত কোণ দেখে অবাক হয়ে যেতে হয় যে কিভাবে অতীতে সময়কে এত নিখুঁতভাবে মাপা সম্ভব ছিল। যন্তর মন্তরের প্রতিটি কোণে যেন মিশেছিল অতীতের জ্যোতির্বিজ্ঞানীদের মেধা আর গভীর জ্ঞান। এরপর এই স্থানটিকে বিদায় জানিয়ে আমরা আবারও বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যে। ইন্ডিয়া গেটের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ে বিশাল 42 মিটার উঁচু এক যুদ্ধ স্মৃতিস্তম্ভ। এই স্থাপত্যটি দাঁড়িয়ে যাচ্ছে আমাদের দেশের বীর শহীদদের সম্মানে।
এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য, যা পুরনো কিলা নামে পরিচিত। এটি দিল্লির অন্যতম প্রাচীন দুর্গ, যেখানে সম্রাট হুমায়ুনের হাত ধরে নির্মাণ কাজ শুরু হলেও শের শাহ সুরি এর কাজ শেষ করে। এই কেল্লার ভেতরে স্থাপত্যে হিন্দু ও আফগান সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ দেখতে পাওয়া যায়। যখন গোধূলি বেলায় পুরনো কিল্লাতে পৌঁছাই, তখন পড়ন্ত সূর্যের আলোয় কেল্লার প্রাচীন দেওয়ালগুলো এক অপরূপ রঙে রাঙিয়ে উঠেছিল। এখানকার চারিদিকের শান্ত পরিবেশে মনে হয় যেন সময় এসে থমকে গেছে, যা আমাদের এই ভ্রমণের অভিজ্ঞতাকে নিয়ে গিয়েছিল এক অন্য মাত্রায়। এবং এই জায়গাটিই ছিল আমাদের এই সফরের শেষ ঠিকানা, যা স্মৃতি হয়ে থেকে যাবে চিরকাল। এরপর ছিল আমাদের বাড়ি ফেরার পালা। দিল্লিতে কাটানো দিনগুলোর মায়াজাল ছিঁড়ে এবং বন্ধু ও এই শহরটিকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। বন্ধুদের সাথে কাটানো সময়, আড্ডা, আনন্দ এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকার মধ্যে দিয়ে ফিরে আসার এই সফরের শেষে মনটা যেন ভারী হয়ে ওঠে। শেষমেশ কলকাতাগামী ট্রেনের জার্নি শেষে হলুদ ট্যাক্সিতে চেপে অবশেষে নিজের ঘরে ফেরা। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং জানাতে ভুলবেন না আপনাদের এই মধ্যে কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এরপর দেখা হচ্ছে নতুন কোনো ঠিকানায়, নতুন কোনো গল্পে।